সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদের শিরোনাম। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। এরপরেই জানাবো যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আমেরিকার গড়িমসি, যা বলল ইরান। আরও জানিয়ে দিব অভ্যুত্থানের পর ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে। এরপর জানাবো জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা নিহত। আর সর্বশেষে জানাবো রাজার সই জাল করেছে সৌদি যুবরাজ। এতক্ষণ জানাছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনা নিহত হয়েছে। দখলদার ইসরায়েলের পশ্চিম গ্যালালিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত সেনার নাম মাহমুদ আমেরিয়া। চিফ ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের ৪৫ বছর বয়সী এই ইবতিনের ৩০০তম বারাম আঞ্চলিক ব্রিগেডের একজন ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবানন থেকে ৫টি বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল। এর মধ্যে ৩টিকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আমেরিকার গড়িমসি, যা বলল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েল সরকার দেখিয়ে দিয়েছে যে তারা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের ১০ মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী নয়। কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ দফা সমাপ্ত হওয়ার ৩ দিন পর সোমবার কানানি তার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। সর্বশেষ এই আলোচনাটি একটি নতুন প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তা প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় আটক যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য শর্ত জুড়ে দিয়েছে। এই বিষয়ে ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েলি সরকার আসলে দেখিয়ে দিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছে নেই। সাম্প্রতিক আলোচনার মধ্যেও তারা গাজায় হামলা অব্যাহত রেখেছে এবং নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। যুদ্ধবাজ সরকার ফিলিস্তিনি জনগণের উপর চালানো হত্যাযজ্ঞ তো বন্ধ করেইনি, বরং হামাসকে নতুন শর্ত জুড়ে দিয়েছে। নাসের কানানি বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা দরকার এবং তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মার্কিন চাপের মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অপরাধ অব্যাহত রয়েছে। ইরান গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি সরকারের নৃশংস অপরাধের অবসান ঘটানোর লক্ষ্যে যে কোনো আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানায় উল্লেখ করে ইরানি কূটনৈতিক বলেছেন, ইরান গত কয়েক মাস ধরে ইসরায়েলি সরকারের হত্যার মেশিন বন্ধ করার জন্য সমস্ত কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে। কানানি বলেন, ওয়াশিংটনের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে ইরান যুক্তরাষ্ট্রকে গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য যোগ্য মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করে না, কারণ দেশটি ইসরায়েলি যুদ্ধবাজ সরকারকে সমর্থন করে এবং তা যোগ্য সঙ্গী হিসেবেও অপরাধ কাণ্ডে জড়িত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়, পরিবর্তে তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইরানি মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র যদি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য দৃঢ় সংকল্প থাকত, তাহলে তারা ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে তার শক্তি ব্যবহার করত। আর হামাসও মার্কিনীদের কাছ থেকে কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ করেনি। তবে ইরান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুদ্ধরত উভয় পক্ষের মধ্যে ভালো বিশ্বাসের ভিত্তিতে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানায় বলেও জানান কানানি। এদিকে অভ্যুত্থানের পর ভারতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা তলানিতে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে শেখ হাসিনা সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দেশের বাইরে ঘুরতে কিংবা অন্যান্য প্রয়োজনে যাওয়া মানুষের সংখ্যা অন্তত ৯০% কমে গেছে। ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ইকোনমিক টাইমস। সোমবার এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২ সপ্তাহ আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। এর ফলে বাংলাদেশ থেকে ভারত অভিমুখে অস্থায়ী অনেক ফ্লাইট ব্যাহত হয় এবং চিকিৎসাজনিত কারণ ছাড়া সব ভিসা স্থগিত করা হয়। ফ্লাইটগুলো এখন আবার শুরু হলেও ঢাকায় ফ্লাইট পরিচালনাকারী একটি এয়ারলাইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটগুলোর যাত্রী সংখ্যা ৫০%-এরও বেশি কমে গেছে। ইকোনমিক টাইমসকে বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ তসলিম আমিন শোভন জানান, দেশের বাইরে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার। তিনি বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারত একটি প্রধান গন্তব্য। যারা বিদেশে ঘুরতে যায় তাদের ৪০ থেকে ৪৫ ভাগে ভারতে যায়। শোভন আরো জানান, ভারতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ১৫% যান কেনাকাটা করতে, ৫% যান অবকাশ যাপনের জন্য, আর
৮০ ভাগই যান চিকিৎসার উদ্দেশ্যে। বাংলাদেশিদের কাছে কেনাকাটার জন্য কলকাতা একটি জনপ্রিয় কেন্দ্র, বিশেষ করে বিভিন্ন উৎসবের আগে। ২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ভারতে ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যা ৪৩.৫% পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে মহামারীর আগের বছরগুলোর তুলনায় এই পরিসংখ্যান ১৫.৫% কম ছিল। গত বছর দেশটিতে ৯২,৩০,০০০ পর্যটক সমাগম হয়েছে। এতে আয় হয়েছে ২৪,৭০৭ কোটি রুপি। প্রতিবেদনে বলা হয়েছে এই পর্যটকদের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকই ছিল ২২.৫%। এই হিসেবে কোনো একক দেশ হিসেবে ভারতে যাওয়া পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই ছিল সবচেয়ে বেশি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স পশ্চিমবঙ্গ অফিসের চেয়ারম্যান দেবজিৎ দত্ত উল্লেখ করেছেন, সাম্প্রতিক সংকট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, শুধুমাত্র প্রকৃত চিকিৎসার কারণ ছাড়া সরকার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের হাসপাতালের কাছাকাছি ট্রাভেল অপারেটর, হোটেল এবং গেস্ট হাউসগুলোর ব্যবসা প্রায় ৯০% হ্রাস পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যাওয়া মানুষের সংখ্যা ৪৮% বেড়েছিল। আর ২০২২ সালে এই সংখ্যা ছিল যেখানে ৩,০৪,০৬৭ জন, ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪,৪৯,৫৭০ জন। আর অভ্যুত্থানের পর এই পরিস্থিতি এতটাই নাজুক যে কলকাতা ভিত্তিক একটি মেডিকেল ট্যুরিজম কোম্পানির প্রধান নির্বাহী জানিয়েছেন, আগে তার কোম্পানিতে প্রতি মাসে প্রায় ১৫০ জন বাংলাদেশি রোগীকে ভারতে চিকিৎসার জন্য ব্যবস্থা করত। বর্তমানে এই ধরনের রোগীর সংখ্যা মাত্র ৫ থেকে ৬ জনে নেমে এসেছে। এদিকে জম্মু কাশ্মীরে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুরে বন্দুক হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ একজন অফিসার নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উধমপুর এলাকায় সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি টহল দিচ্ছিল। এ সময় তাদের উপর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বন্দুক হামলা চালায়। এনডিটিভি আরও জানিয়েছে, আজকের এই হামলাটি জম্মু অঞ্চলে হয়েছে, যা বেশ কয়েক বছর ধরে কাশ্মীরের চেয়ে তুলনামূলকভাবে নীরব ছিল। বর্তমানে জম্মুতে সন্ত্রাসী কার্যকলাপ প্রসার ঘটেছে, বিশেষ করে পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণাঞ্চলে, কেননা সেখানে ঘন জঙ্গল এবং খাড়া পাহাড় রয়েছে। এর আগে গত ১৪ আগস্ট জম্মু ও কাশ্মীরের দোদা জেলায় বন্দুক যুদ্ধে দীপক সিং নামের এক সেনাবাহিনীর ক্যাপ্টেন নিহত হন। এছাড়া এই ঘটনায় আহত হন একজন বেসামরিক ব্যক্তি। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে রাজার সই জাল করেছেন সৌদি যুবরাজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে নিজের বাবা রাজা সালমানের স্বাক্ষর জাল করেছিলেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সোমবার ১৯ আগস্ট বিবিসিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সাবেক সৌদি কর্মকর্তা সাদ আল জাবরি। বিবিসিকে আল জাবরি বলেন, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একজন বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য কর্মকর্তা তাকে নিশ্চিত করেছেন যে যুবরাজ মোহাম্মদ তার পিতার পরিবর্তে যুদ্ধ ঘোষণায় রাজকীয় ডিক্রিতে স্বাক্ষর করেছেন। বিবিসির ওই সাক্ষাৎকারে এমন দাবির পেছনে কোনো প্রমাণ হাজির করেননি সাদ, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি আরব। সৌদি রাজ্য তাকে একজন সাবেক নিন্দিত সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে। আল জাবরি একজন সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা, যিনি কানাডায় নির্বাসিত জীবনযাপন করছেন। তার ২ সন্তানকে কারারুদ্ধ করা নিয়ে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছে। তাকে সৌদি আরবে ফিরিয়ে আনতে ২ সন্তানকে কারারুদ্ধ করা হয়েছে বলেও দাবি করেন সাদ। যুবরাজ মোহাম্মদের বিরুদ্ধে যখন অভিযোগ করা হলো, তখন তিনি সৌদি আরবের ডিফ্যাক্টো নেতা হিসেবে কাজ করছেন। মাঝে মাঝে ৮৮ বছর বয়সী তার বাবা রাজা সালমানের বদলে তিনি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া যুবরাজ হওয়ার পর থেকেই ভিন্ন মতের বিরুদ্ধে বা তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোনো কিছু কঠোর হাতে দমন করা শুরু করেন মোহাম্মদ। ২০১৫ সালের ২৬শে মার্চ হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তখন ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে সামরিক সমর্থন দিতে সৌদির নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই যুদ্ধে ১,৫০,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে, যা বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয়ের একটি হিসেবে বিবেচিত।